কিছুক্ষণের মধ্যেই ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈঠকে বসবে ইসি। তুলে ধরবে সামনের নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি। নারায়ণগঞ্জের টানবাজারে সেভ দ্য চিলড্রেনের সাবেক কর্মকর্তা উৎপল রায়কে গলা কেটে হত্যা। সব্যসাচী নামের স্টলে ছিল না তসলিমার বই। গুজব ছড়িয়ে বইমেলার স্টলে হামলার নিন্দা প্রধান উপদেষ্টার। রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ। 3 প্রকল্পে 1457টি প্লট বরাদ্দ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেভিল হান্টে 3 দিনে গ্রেপ্তার 1,500। রাঘব বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়া তাদিতি। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ। নির্বাচনী সহায়তা নিয়ে এই বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে। বৈঠকে যোগ দেবেন ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে ইউএনডিপি। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আগামী জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করবে বলে জানায় ইসি। নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের সাবেক প্রকল্প পরিচালক উৎপল রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত উৎপল রায়ের ছেলে উজ্জ্বল রায় বলেন, সোমবার রাত 9:30টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার গলা কাটা মৃতদেহ দেখেন তিনি। এছাড়া আলমারি থেকে 14-15 ভরি স্বর্ণালংকার ও 1 লাখ টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে পুলিশের। উৎপল রায় এই এলাকার শঙ্কর সাহার মালিকানাধীন 7তলা ভবনের 4র্থ তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, এই হত্যার কারণ সম্পর্কে পুলিশ কিছু বলেছে কিনা, আর অপরাধীদের শনাক্ত কি এখন পর্যন্ত করা গেছে? কি পরিস্থিতি দেখছেন সেখানে? অদিতি, আমরা সকালে এখানে এসে আমরা পিবিআই কে দেখেছি। তারা আসলে তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের মাধ্যমে, এবং আমি নিজেই গিয়েছিলাম তার ফ্ল্যাটে, যদিও ফ্ল্যাটটা তালাবদ্ধ ছিল। আমরা যেটা পিবিআই সূত্রে জানতে পেরেছি যে আসলে তারা তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। তবে উৎপল সাহার যে মৃত উৎপল সাহা ছিল, তার 2 ছেলে ছিল। একজন বিদেশে থাকেন, আর একজন ডাক্তার উজ্জ্বল, উনি দেশে থাকেন। উনি মূলত গতকাল রাতে যখন এসেছেন, এসে দরজা বন্ধ থেকে ভেতর থেকে তিনি অনেক চিৎকার চেঁচামেচি করে দরজা ভেঙে আসলে ভেতরে ঢোকেন। তখন তাকে মৃত অবস্থায়, গলা কাটা অবস্থায় দেখতে পায়। পাশাপাশি তার পাশের যে ফ্ল্যাটে যারা থাকেন তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে যে একজন মহিলা, কাজের যে মহিলা ছিল, উনি পার্শ্ববর্তী উপজেলা বন্দর থেকে আসতো। ওনার বয়স আনুমানিক 40। উনি সাধারণত এই উৎপল সাহাকে দেখাশোনা করতো, রান্না বান্না করতো। কারণ উৎপল সাহার তার ওয়াইফ ছিলেন না, মৃত মারা গিয়েছিলেন। এখন তার মাধ্যমে সব সংসারের কার্যক্রম পরিচালনা করতো। তো পুলিশ ধারণা করছে আসলে এর সাথে এই কাজের বুয়ার যোগসূত্র থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা এখনই কোনো গণমাধ্যমকে তেমন সিদ্ধান্ত দিচ্ছে না। তো
এক্ষেত্রে তদন্ত পরিচালনা আছে। আমরা যেটা আরো বেশি জানতে পারলাম যে ভিক্টোরিয়া হাসপাতাল সূত্রে যে তাকে গলা কেটে, খুব গভীরভাবে গলা কাটা হয়েছে, গলা কেটে আসলে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এবং আমরা সিঁড়িতে ওঠার সময় দেখছি যে ছোপ ছোপ যা দাগ রয়েছে আপনার এই সিঁড়ির মধ্যে। পাশাপাশি আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি তার বাসা থেকে অনেক স্বর্ণালংকার ছিল এবং অনেক নগদ টাকা ছিল, আসলে সেই টাকাগুলো নিয়ে গেছে। তো অদিতি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদ আমরা হয়তো আরো আপডেট আপনাকে জানাতে পারবো। হাবিব, আপনি খবরাখবর রাখছেন এবং পুলিশের পক্ষ থেকে যদি কোনো তথ্য আলাদাভাবে জানানো হয় সেটিও নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরা জানবেন। দর্শক, বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের সাবেক প্রকল্প পরিচালকের গলা কাটা মৃতদেহ পাওয়া গেছে, সেই খবরেরই আপডেট আমরা জেনে নিচ্ছিলাম সহকর্মীর কাছ থেকে। বইমেলায় তসলিমা নাসরিনের বই বিক্রিকে কেন্দ্র করে তৈরি উত্তেজনায় সব্যসাচী নামের স্টল সাময়িকভাবে বন্ধ করেছে পুলিশ। তবে বাংলা একাডেমি ও টাস্ক ফোর্স কমিটি বলছে স্টলটি বন্ধ করেনি মেলা কর্তৃপক্ষ। এমনকি যে বইকে ঘিরে উত্তেজনা সেটিও সব্যসাচীর স্টলে খুঁজে পায়নি টাস্ক ফোর্স। সরকারি তালিকায় বইটি নিষিদ্ধও নয়। এদিকে ওই স্টল থেকে একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ঘটনাটি বইমেলার 10ম দিনের সন্ধ্যা। তবে গেল 2 দিন ধরে সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই বিক্রিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল উত্তেজনা। সেই ধারাবাহিকতায় একদল দর্শনার্থী ভিড় করেন সব্যসাচী স্টলের সামনে। স্টলটি বন্ধের দাবি জানান তারা। তখন স্টলে উপস্থিত লেখক ও অ্যাক্টিভিস্ট ভব শতাব্দীর সঙ্গে দলটির বাদানুবাদ হয়। এ নিয়ে তৈরি হওয়া উত্তেজনায় স্টলের সামনে অবস্থান নেয় পুলিশ। স্টলটি বন্ধ করে দিয়ে লেখক ভব শতাব্দীকে কন্ট্রোল রুমে নিয়ে যায় পুলিশ। সেই ভিড়ের মধ্যেও ওখানে ভেতরে কি হচ্ছে সেটা তো আর আমাদের পক্ষে দেখা সম্ভব না, আর সেটা আমরা আসলে মন করা কিছু বলতেও পারছি না। কিছুক্ষণ পরে দেখলাম যে নারায়ে তাকবীর একটা স্লোগান উঠলো এবং ওখান থেকে বলা হচ্ছে ভুয়া ভুয়া। অভিযোগকারীদের দাবি তসলিমা নাসরিনের বই নিষিদ্ধ, মেলায় জয় বাংলা স্লোগানও নিষিদ্ধ। তাই ভব শতাব্দীকে তারা পুলিশে দিয়েছেন। সব্যসাচী নামক স্টলটিতে আমরা খবর পাই যে তসলিমা নাসরিনের বই পাওয়া গেছে। তো আমরা সকলে অবগত আছি যে তসলিমা নাসরিনের বইটি বাংলা একাডেমি থেকে নিষিদ্ধ এবং তসলিমা নাসরিন হচ্ছে সরাসরি আওয়ামী লীগ। প্রকাশক যে আছে উনি আমাদেরকে জানাই যে শাহবাগ থানার ওসি এবং বাংলা একাডেমির নির্দেশে সে তসলিমা নাসরিনের বইটি সরিয়েছে। সে এখানে সরাসরি জয় বাংলা স্লোগান দেয় এবং বলে যে মৌলবাদ নিপাত যাক, জয় বাংলা জিন্দাবাদ, সে এইরকম স্লোগান দেয়। তারপর প্রশাসন আসে সেইখানে। প্রশাসন আসার পরে প্রশাসন বিস্তারিত দেখেছে এবং প্রশাসন সবকিছু জানে। পুলিশ বলছে উদ্ভূত পরিস্থিতিতে তারা লেখক ভব শতাব্দীকে আটক করেছেন। বাংলা একাডেমির যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, হ্যাঁ, এটা স্টল বন্ধ থাকবে। 2 নম্বর, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেপ্তার করতেছি, নিয়ে যাব, থানায় নিয়ে যাব। একাডেমি মহাপরিচালক 71কে বলেন টাস্ক ফোর্স পরিচালিত অভিযানে সব্যসাচী স্টলে বইটি পাওয়া যায়নি, বইটি নিষিদ্ধ নয়। আমরা গিয়ে ওই ধরনের কিছু ওই দোকানে দেখিনি। বাংলা একাডেমি তো নিষিদ্ধ করার মতো কোনো প্রতিষ্ঠান নয়। তাহলে রাষ্ট্র যদি নিষিদ্ধ করে তাহলে তার তালিকা আমাদের কাছে থাকার কথা কিংবা আমাদের জানানোর কথা। আমাদের পুলিশের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু জানানো হয়নি। এদিকে বইমেলায় মব সৃষ্টির ঘটনায় সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ মিছিল করে শিক্ষার্থীরা। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। অমর একুশে বইমেলার স্টলে বাকবিতণ্ডা হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ধরনের বিশৃঙ্খল আচরণ নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন বলে বিবৃতিতে জানিয়েছেন তিনি। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেছেন, 21শে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক, শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশা বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে। সেই সঙ্গে 52 ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতিও অবমাননা প্রদর্শন করে। অন্তর্বর্তীকালীন সরকার, পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে বইমেলায় নিরাপত্তা জোরদার এবং তাৎপর্যপূর্ণ এই স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় বিবৃতিতে।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যার ১৩ বছর পার হয়েছে, তবে আজও উদ্ঘাটিত হয়নি হত্যাকাণ্ডের রহস্য। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হয় এই দম্পতি। সাগর সারোয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং তার স্ত্রী মেহরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। এ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১১৫ বার। আগামী ২ মার্চ তদন্ত পরবর্তী প্রতিবেদন দাখিলের দিন রয়েছে। সাগর রুনি হত্যার পর সাবেক আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রহস্য উদ্ঘাটনে এবং খুনিদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছিলেন। পুলিশ, ডিবি সবশেষ ২০১২ সালের এপ্রিল থেকে একই সঙ্গে র্যাব প্রায় ১২.৫ বছর তদন্ত করেও রহস্য বের করতে পারেনি। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাগর রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে তোড়জোড় শুরু হয়। ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে পিবিআই প্রধানকে নিয়ে ৪ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়। ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করারও নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্তভার পাওয়ার পর এরই মধ্যে ৬২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দর্শক, সংবাদ সংযোগের শুরুতেই জানাচ্ছিলাম নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে আজ, এবং সেই বৈঠকের খবরাখবর রাখছেন সহকর্মী ফারজানা আক্তার। তার সাথে যুক্ত হয়ে জেনে নেব এই মুহূর্তের অবস্থা। ফারজানা, এই বৈঠকে কোন উন্নয়ন সহযোগী যোগ দেবে, এতে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, সে সম্পর্কে কোনো তথ্য থাকলে জানাবেন। অদিতি, এখানে নির্বাচন ভবনে যে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছে ইসি, এবং কিছুক্ষণ আগেই দেশগুলোর প্রতিনিধি এবং ইউএনডিপির প্রতিনিধিরা এসেছেন। এবং এই প্রতিনিধিদের তালিকায় আমরা দেখেছি যে আছেন স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন এবং কোরিয়া, তুরস্কের রাষ্ট্রদূত আছেন। পাশাপাশি আছেন ব্রিটিশ হাই কমিশনার এবং কানাডিয়ান হাই কমিশনার, অস্ট্রেলিয়ান হাই কমিশনার। এই বৈঠকটি মূলত আমরা ইসি সূত্রে যেটুকু জানতে পেরেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির যে প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতির বিষয়ে উন্নয়ন সহযোগী দেশগুলোকে জানাবে। এবং ইউএনডিপি, আপনি জানেন যে গত মাসে কয়েকবার ইউএনডিপির সঙ্গে নির্বাচন কমিশন দফায় দফায় বৈঠক করেছিল, এবং সেই বৈঠকের এজেন্ডা মূলত ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউএনডিপির কাছ থেকে সহযোগিতা নেওয়া। এবং আমরা দেখেছি যে ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা করতে রাজি হয়েছেন এবং ভোটার তালিকা হালনাগাদে তারা সহযোগিতা করেছেন। এবং আমরা যেমনটি জেনেছি যে কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার সহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে নির্বাচন কমিশন ইউএনডিপির কাছ থেকে সহযোগিতা চেয়েছিল। পাশাপাশি ইউএনডিপি বলেছিল যে নির্বাচনে প্রার্থীদের এজেন্ট যারা আছেন তাদেরকে তারা প্রশিক্ষণ দিবেন। পাশাপাশি বাংলাদেশের তরুণ ভোটারদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় এবং নারী ভোটারদের উপস্থিতি বাড়ানো যায়, এই যে বিভিন্ন বিষয়ে কিন্তু ইউএনডিপির সহযোগিতা চেয়েছিল নির্বাচন কমিশন। এবং ইউএনডিপি কি কি বিষয়ে সহযোগিতা করবে এই বিষয়ে দফা দফা বৈঠকের পর আজ আসলে সেটি ফাইনাল হবে যে আসলে কি কি বিষয়ে ইউএনডিপি বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে যাচ্ছে। পাশাপাশি উন্নয়ন সহযোগী দেশগুলো থেকেও বাংলাদেশ কি ধরনের, নির্বাচন কমিশন কি ধরনের সহযোগিতা পেতে পারে সেগুলো নিয়েও আলোচনা হবে। এবং পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচন কমিশন যেই কাজগুলো এখন পর্যন্ত করেছে, নির্বাচনের আগে যে কাজগুলো, তফসিল ঘোষণার আগে যেই কাজগুলো করা হয়ে থাকে, সেই কাজগুলো আসলে উন্নয়ন সহযোগী। ফারজানা, আপনি আছেন সেখানে, বৈঠকের খবরাখবর রাখছেন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদগুলোতে আরো বিস্তারিত জানবো। দর্শক, 18টি উন্নয়ন সহযোগীর সাথে নির্বাচন কমিশনের যে বৈঠক, সেই সম্পর্কে তথ্য জানিয়ে দিচ্ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। বিচার বিভাগ সহ সবাই ঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার কথা বলেছেন। ফ্যাসিবাদের দোসররা যেন জামিন না পায় সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। রাজধানীর রাজারবাগে এক কর্মশালায় এসব কথা বলেন এই দুই উপদেষ্টা। আইন উপদেষ্টা বলেন, পতিত ফ্যাসিস্টের লক্ষ লক্ষ টাকায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা
করা হচ্ছে। এ সময় তিনি মবতন্ত্রকে ভয়াবহ উল্লেখ করে সবাইকে ঠিকভাবে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান গুম ও বিচার বহির্ভূত হত্যা যেন আর না ঘটে সেদিকে নজর দিতে বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদের দোসররা জামিন পেয়ে আবারও অপরাধে জড়ালে তা কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিক মতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। মানুষ দেখতে চায় রাষ্ট্র এক্সিস্ট করে থ্রু দিস অর্গানাইজেশন। ফ্যাসিস্ট সন্ত্রাসী মানুষদের বুকে গুলি করে ঝাঁঝাকারী হেলমেট বাহিনী, দুষ্কৃতিকারী, উস্কানিদাতা, জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী, দুর্নীতিবাজ গ্রেপ্তার করে আদালতে যাবে, আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে। এটা কোনোভাবেই কাম্য নয়। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তিসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, তাদের এই ৬ দফা দাবিগুলো কি কি, আর সেখানে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? এই মুহূর্তে যে সকল বিডিআর সদস্যরা চাকরিচ্যুত হয়েছিলেন তারা এবং যে সকল বিডিআর সদস্যরা বিনা অপরাধে জেলে আছেন বলে তারা দাবি আমরা আবারও চেষ্টা করব সহকর্মীর সাথে পরবর্তীতে যোগাযোগ করবার। যেমনটি জানাছিলাম যে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তি সহ ৬ দফা দাবিতে শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলন চলছে। জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি দৈনিক জায় দিন পত্রিকার বর্তমান মালিক ও সম্পাদক মণ্ডলীর সদস্য সাইদ হোসেন চৌধুরীকে ধরতে পত্রিকাটির কারওয়ান বাজার অফিসে অভিযান চালায় পুলিশ। পুলিশ জানায় জায় দিন পত্রিকার বর্তমান মালিক ও পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য সাইদ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করতে এই অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা একটি হত্যা মামলার আসামি তিনি। গেল ১৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। সোমবার রাত ১১টার দিকে পত্রিকাটির কার্যালয়ে অভিযান শুরু করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এর আগে রাত ৯:৩০ থেকে ভবনটি ঘিরে রাখে তারা। তবে অভিযানে এখনও তাকে পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। বরগুনায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে যৌথ বাহিনী। শেরপুরে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার হয়েছে। বরগুনায় সোমবার বিকাল 4:30 থেকে শুরু হয়ে রাত 9:30 পর্যন্ত চলে প্রথম দিনের অভিযান। জেলা প্রশাসন, নৌবাহিনী, পুলিশের যৌথ অভিযান শুরু হয়ে টাউন হল অগ্নিঝরা ৭১ থেকে। অভিযানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি সন্ধ্যা থেকে রাতে পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সমন্বিত মহড়া চলেছে। এদিকে শেরপুরে সোমবার নকলা, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে জানায় পুলিশ। অপারেশন ডেভিল হান্ট চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বগুড়ায়
ফাহিম হোসেন নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে শহরের চক ফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে। সোমবার রাত 8টার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে। SM আবু সাইদের প্রতিবেদন। বগুড়া শহরের ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ফাহিমকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল চত্বরে নিহত ফাহিমের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। মায়ের বিলাপ আর কান্না যেন থামছে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার সন্তানকে হত্যা করা হয়েছে। কোন বলেছিল আমার মেয়েকে একটা মেয়ে বাচ্চাকে নিয়ে বল বাথরুমে ঢুকছিল, ওটা আমার ছেলে দেখে বল প্রতিবাদ করছে। এটা এই শত্রুতাতে আমার বাবুকে বলে এরকম করে জানে মারা হয়ে গেছে। একটা মাত্র আঘাত করছে, আঘাতটা মনে হয় প্রফেশনাল কিলারের মতো একটা আঘাত করে আমার বাচ্চাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। এভাবে স্কুল ছাত্রের ব্যবহারে মুগ্ধ ছিল এলাকাবাসী। হঠাৎ তার খুনের ঘটনায় হতভম্ব তারাও। কেন তাকে মারা হলো, কেন মারা হলো? সে এখনো মানে কিশোর বয়স থেকে জোয়ান বয়সও জানি, মাত্র নিউটেনে আছে। বিচার করবে এখন অনেক দিন হয়ে যাবে। বাপ মা ওই কেন্দ্রে লোকে থাকে ওই রকমই 7 দিনের ভিতরে যান ফাইমের মতন মারা হয়। স্কুল ছাত্র খুনের খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা সাথে সাথে একটা রেসপন্স করেছি। আমরা পরিবারের সাথে কথা বলেছি, বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছি। আর আমাদের কাছে কিছু তথ্য আছে, কিন্তু তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা কিছু বলবো না, যেহেতু মিডিয়াতে অনেকেই অপরাধী জেনে যেতে পারে। আর আমরা ইনশাল্লাহ অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হব। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন নিহত শিক্ষার্থীর বন্ধু ও স্বজনেরা। হাসান আহমেদ, 71। বিতর্কিত 13-র এ ধারায় গত 1.5 দশকে পূর্বাচল সহ 3 আবাসন প্রকল্পে 1457টি প্লট বরাদ্দ দিয়েছে রাজুক। শুধু পূর্বাচলেই দেয়া হয়েছে 1118টি, আর সিংহভাগ প্লটই পেয়েছে স্বৈরাচারের দোসররা। রাজুকের নথি বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে। কর্মকর্তারা জানিয়েছেন 13-র এ ধারায় প্লট বরাদ্দ এখন বন্ধ, তবে এই ধারা দ্রুত বাতিল চান বিশ্লেষকেরা। রুহুল আমিনের রিপোর্ট। ঢাকার অদূরে একটি পরিকল্পিত উদ্যোগ পূর্বাচল নতুন শহর। 2 যুগেও এই শহর গড়ে না উঠলেও রাজনৈতিক মদদে জমির মালিক হয়ে কোটিপতি হয়েছেন অনেকেই। প্রকল্পটি তোষামতকারীদের ভাগবাটোয়ারার এক লজ্জাজনক নজির। পূর্বাচলে শুধু অনুগত তোষামতকারীদেরই প্লট দেননি শেখ হাসিনা, নিজেও নিয়েছেন 6টি। প্লট দিয়েছেন মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ছাড়াও ব্যবসায়ী, ঠিকাদার, বিচারপতি, প্রবাসী, আইনজীবী, শিক্ষক, শিল্পী, সংস্কৃতিকর্মী সহ অনেককে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতির ভুয়া তকমায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক আইনের 13-র এ ধারায় প্লট দেয়া হয় নামমাত্র দামে। এই সময় এই জিনিসগুলো হয়েছে মূলত পূর্বাচলে বেশি, এই জন্য আমরা পূর্বাচলে কাজ করতেছি। তবে এইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কিন্তু রাজুকের নাই। এগুলো সিদ্ধান্ত নিবে আরও অনেক উচ্চ পর্যায়ে, কারণ এটা নিয়ে একটা হাই পাওয়ার একজন বিচারপতিকে দিয়ে একটা কমিটি করা হয়েছে 3 সদস্য। ওপর মহলের নির্দেশে আওয়ামী লীগ আমলে পূর্বাচলে রাজুক বরাদ্দ দেয় 1117টি প্লট। ঝিলমিল প্রকল্পে দেয়া হয় 205টি, উত্তরায় 134টি। এর মধ্যে পূর্বাচলে বরাদ্দ হওয়া প্লট যাচাই বাছাই করছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। রাজুক কর্মকর্তারা জানান, প্লট পাওয়ার পর অনেকেই বিক্রি ও হস্তান্তর করেছেন, ফলে সেগুলো বাতিল করা কঠিন হবে। এর মাধ্যমে জনগণের সম্পদের আত্মসাতের একটা সুযোগ তৈরি করা হয়েছে দলীয় রাজনৈতিক বিবেচনায়। সরকারের কাছে আহ্বান জানাবো যে এই ধারাটি বাতিল করা হোক, রাজুক নিজের উদ্যোগে সেটা করা উচিত বলে আমরা মনে করি। সরকারের কাছে এখন নিঃসন্দেহে বেশ কিছু জমি আছে, সেটার যোগ্য ব্যবহারও আমরা চাই। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সেখানে ফ্ল্যাট তৈরি করে, আবাসন প্রক্রিয়া তৈরি করে স্বল্প খরচে ওই নিম্ন মধ্যবিত্তদের জন্য আপনি ফ্ল্যাট বানান। রাজুক কর্মকর্তারা জানান, অনুগতদের প্লট দিতে অনেক ক্ষেত্রেই আইনের তোয়াক্কা করা হয়নি। অনেকে একাধিক প্লট নিয়েছেন, আবার কেউ স্বামী স্ত্রী 2টি প্লটও নিয়েছেন। রুহুল আমিন, 71, ঢাকা।
জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের 40 কোটি বইয়ের অর্ধেকও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, বেশি মুনাফার আশায় ছাপাখানার মালিকরা ঠিকমতো বই বাঁধাইয়ের কাজ করছেন না। দশম শ্রেণীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বই ছাপানোর কাজ চলছে বলে জানান তিনি। পাশাপাশি আশ্বস্ত করেন, চলতি মাসেই সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। শারমিন নিরার রিপোর্ট। রাজধানীর উদয়ন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ভার্সনের ক্লাসরুম এটি। শিক্ষার্থীরা ক্লাস করছে ফটোকপি করা বই দিয়ে। তাদের ইংরেজি ভার্সনের এই শ্রেণীর কোনো শিক্ষার্থী এখনো একটি বইও হাতে পায়নি। বই পেলে একটি সুবিধা হয়, কারণ প্রিন্ট একটা চ্যাপ্টার করে করা হয়। বই যে কবে পাবো এটা নিয়ে তারা কোনো সম্পর্কে কিছু বলেনি। বাংলা ইংরেজিটা দিলেই ভালো হইতো। প্রাথমিকের শতভাগ এলেও মাধ্যমিকের চাহিদার অর্ধেক বই এসেছে এই প্রতিষ্ঠানে। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ভার্সনের একটি বইও যেমন হাতে আসেনি, তেমনি বাকি 3টি ক্লাসের জন্য 3টি করে বই পেয়েছেন শিক্ষার্থীরা। মূলধারার বাংলা ভার্সনে অষ্টম ও দশম শ্রেণীর সব বই পেয়েছে শিক্ষার্থীরা, তবে সপ্তম আর নবম শ্রেণীতে মাত্র 3টি বিষয়ে বই পেয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একটা গ্যাপ তৈরি হবে যে বছরের শুরুতে বইটা পাওয়ার ক্ষেত্র। তবে এখানে একটা কথা রয়েছে, ধরেন আমরা বাচ্চাদেরকে প্রথম দিকে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ব্যস্ত রাখি। পরিবর্তিত পরিস্থিতিতে যে চ্যালেঞ্জগুলো আসতেছে, আমি আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবকদের বলেছি যে এই চ্যালেঞ্জ চলার পথে সবসময় আসবে। এনসিটিভির হিসেবেই চলতি বছর 40 কোটি বইয়ের মধ্যে প্রায় অর্ধেক বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। দেরিতে ছাপতে দেওয়ার বাস্তবতার সাথে ছাপাখানার মালিকদের অসহযোগিতাকে সামনে আনছেন সংস্থাটির চেয়ারম্যান। এখন ধরেন যে 26 কোটি বই ছাপা হয়েছে, কিন্তু 22 কোটি বই গিয়েছে। তো 4 কোটি বই কিন্তু ফ্লোরে পড়ে আছে বাধাই হওয়ার অপেক্ষায়। এই যে বাধাই হওয়ার অপেক্ষায় বইগুলো, এগুলো আসলে বাধাইকারী কারকের সংকট বলে তারা বলছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে বাইন্ডিং হাউসে তারা যেতে চাচ্ছে না। আমরা তাদেরকে নানান রকম অনুরোধ করছি বাইন্ডিং হাউসে নিয়ে যাওয়ার জন্য। মাত্র 20 টাকার ব্যবধানে পারিশ্রমিকের ব্যয়, সেটার কারণে তারা বাইন্ডিং হাউসে দিচ্ছে না। তিনি বলেন, চলতি মাসের মাঝামাঝিতে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সব বই পৌঁছে যাবে, আর মাধ্যমিক সহ বাকি বই শিক্ষার্থীদের হাতে পেতে সময় লাগবে এ মাসের পুরোটাই। অর্ধেকের বেশি ছাপা হয়ে যায়, অর্থাৎ সেপ্টেম্বরের। শারমিন নীরা, 71, ঢাকা।